তৈলচিত্র লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব সংখ্যা ৩। কণ্ঠে জান্নাতুল ফেরদৌস মনি। তখন দুপুর ১টা। সূর্যটা সবেমাত্র পশ্চিমে হেলেতে শুরু করেছে, অথচ বিন্দুমাত্র রোদের তেজ কমেনি, বরং তপ্ত দুপুরে আরো ধারালো হয়ে উঠেছে। একটা কাক গাছের ডালে বসে হাঁপাচ্ছে, পানি খুঁজছে। খরায় মাঠঘাট পুকুর শুকিয়ে খা খা করছে, টিউবওয়েলেও পানি উঠছে না। বোবা প্রাণীটা বলতে পারছে না, কারো থেকে চাইতেও পারছে না। এর একটু পরেই জোহরের আজানের ধ্বনি হলো। গ্রামের পথ মারিয়ে মুসল্লি মসজিদের দিকে গেল। ঠিক তখনই একদল দাওয়াল একে একে ভুইয়া বাড়িতে ঢুকতে শুরু করলো। তাদের মাথায় ধানের মস্ত বোঝা, কপাল বেয়ে টপ টপ করে ঝরে পড়ছে ঘাম। ঘামে লেপ্টে গেছে পরনের সেন্ডো গেঞ্জি ও লুঙ্গি। রোদের তাপে সকলেরই বেহাল দশা। তৃষ্ণায় যেমন ছাতি ফেটে যাচ্ছে। তারা উঠানে বোঝাগুলো রাখলো, তারপর গাছের নিচে ধপ করে বসে পড়লো। কেউ বা মাটির ওপর শুয়ে হাঁপাতে লাগলো। কদিন ধরে ধান কেটেছে, আটি এনে উঠানে জমা করেছে। সেসব আটি পালা করে উঁচু করে রাখা হচ্ছে, উঠানে রাখা হচ্ছে। ভূঁইয়াদের ৪ ভাইয়ের প্রচুর জমি জমা, মৌসুমি ভেদে সারা বছরই সব আবাদই করেন ওনারা, যার কারণে ওনাদের কামলা কোষাদের অভাব নেই। তবুও ধান ওনাদের কামলা বিষাদের অভাব নেই। তবুও ধান কাটার মৌসুমে বাড়তি মানুষ আনান, যাতে করে ধান কাটা ও মাড়াইয়ের কাজ দ্রুত শেষ করা যায়। এ সময় কখন ঝড় বৃষ্টি হয় বলা যায় না। আর এসব লোক প্রায় প্রতি বছরই সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, নেত্রকোনা, পাবনা সহ ৪ অঞ্চল থেকে ধান কাটতে আসে। মাসভর ধান কাটা ও মাড়াইয়ের কাজ করে থাকে। বিনিময়ে ধান নেন আর পেট পুড়ে ৩ বেলা খেতে দিতে হয়। থাকার জন্য কাচারি ঘরও যে কদিন থাকবে সে কদিনই থাকবে সেখানে। এদিকে মস্ত উঠানের একপাশে চলছে ধান মাড়াইয়ের কাজ। এদিকে আগে থেকে কেটে এনে শুকানো হয়েছে, এগুলি মাড়াই চলছে। আধুনিক মাড়াই কলের ভটভট শব্দে ধান বানানো হচ্ছে, কানে তালা লাগার জোগাড়। কিন্তু তাতেও তো আর কাজকর্ম বন্ধ করা যাবে না। তাই ধানের আটিগুলো কলের মুখে ধরতে ধান ছিটকে ছিটকে পড়ছে। কলের উল্টো দিকে মস্ত বড় স্ট্যান্ড ফ্যানে রাখা হয়েছে। বাতাসের গতি ঝুঁকে কুলিয়ে যাচ্ছে। দাঁড়িয়ে গেছে যেন গায়ের কজন মহিলা। তারা শরীর ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বাতাসে কুলো নাড়াতেই চিটা ধান আর ধুলোবালি আলাদা হয়ে যাচ্ছে। আর পুষ্ট ধানগুলো নিচে জমা হচ্ছে। উঠানে একদম শেষ প্রান্তে ভূঁইয়াদের রান্নাঘর, সেখান থেকে ভেসে আসছে মশলা ঝাঁঝালো গন্ধ। যেখানে গিন্নিরা কাজে মত্ত, দম ফেলানোর সময় নেই তাদের। বাড়ির মেয়েরা গেছে স্কুল কলেজে। এদিকে ধান কাটা মানুষগুলো চলে এসেছে, ওনাদের খেতে দিতে হবে। আজ হাটবার ছিল, বাজার সদাইও এনে কেটে বেছে ধুয়ে সেসব রান্নার জোগাড় করতে দেরি হয়ে গেছে। তাও আগে আনাজপাতি ছিল, সেগুলো আগে থেকে কেটে রেখেছিল। রান্নাঘরে দাওয়ায় পিঠ ঠেকিয়ে বসে আছে নূরবানু। কোলের ওপর পিতলের পানের বাটা, খয়ের আর চুন মাখিয়ে পান সাজাচ্ছে তিনি, মুখে বরাবরের মতো গম্ভীর। কামলারা এসে গেছে দেখে তারা দিয়ে বললেন, ভারী ১২ বড় বউ কামলা মাঠ থেকে আইয়া পড়ছে। কামের মানুষ তারা, কতক্ষণ বইয়া থাকবো। শাশুড়ির কথা শুনে রেখা আসলে ঘাম মুছতে মুছতে জবাব দিলেন, দিতাছি আম্মা, এই তো শেষ। এ কথা বলে উনি আর চোখে তাকালেন সেজজায়ের দিকে। তাকে যদি এখন ভাত বাড়তে বলা হয় নির্ঘাত বাহানা তৈরি হবে। সে আবারও কামচোরা কিনা, একটা কাজ করতে দিলেই দেহ নড়ে না। একটা করতে করতে উনার আরো ৫টা কাজ হয়ে যায়। অগত্যা নিজের কাঠের হাতা নিয়ে এগিয়ে গেল। কামলাদের জন্য মোটা চালের ভাত আগে রান্না করা হয়ে গেছে। মারানি দিয়ে মার উপর করে রাখা হয়েছে পাহাড় সম ভাত। মাটির তৈরি জোড়া চুলায় চাপানো ডাউল সাইজের বড় পাতিল, তাতে এখনো টকবক করে ফুটছে পাতলা মসুর ডাল। কেবল রসুন কুচি, পেঁয়াজ কুচি, কুচানো মরিচ আর ফোড়ন দিয়ে বাগার দিয়েছে। তাতেই পুরো গন্ধে গ্রানে মম করছে। অন্য চুলায় লোহার কড়াইয়ে টমেটো
ধনিয়া পাতা দিয়ে রান্না করা হচ্ছে কাতল মাছের ঝোল। ডেকচিতে রাখা আলু, বেগুন, কুমড়ো দিয়ে পাঁচমেশালি সবজি। এমনিতে ভুইয়া বাড়িতে সদস্য সংখ্যা বেশি, তার উপর ধানের মৌসুমে কামলা সহ প্রায় জনা ৩০-৩৫ জন মানুষের খাওয়া দাওয়ার দায়িত্ব পালন করতে হয়। ৩-৪ পক্ষে এত কাজ সামলানো অসম্ভব হয়, তাই গরিব বিধবা কয়েকজন মহিলা রাখা হয়েছে। তারা কাজ করে দেয় রান্নাঘরের দুটো বউকে। কাজ করতে দেখে নূরজাহান বানু ভুরু কুঁচকালো, পানের পিক ফেলে আশেপাশে তাকালেন। ছোট বউকে না দেখে জিজ্ঞাসা করে, বড় বউ, সুডু বউ কই? বড় গিন্নি তরকারি তুলতে তুলতে জবাব দিলেন, কুমড়ো ফুল আনতে কইছিলাম, অহনো আহে নাই। শামীম বাড়িতে আইছে? হ আম্মা আইছে। নূরবানু দাঁতের দাঁত চেপে বসে রইলেন, রাগে গা পিত্তি জ্বলে গেল উনার। ঠিক তখনই চুলে গামছা জড়িয়ে তড়িঘড়ি করে এলো বকুল। শাড়ি কুচকে ঠিক মতো করতে পারেনি, রান্নাঘরে শাশুড়িকে দেখে মুখ শুকিয়ে গেছে। কড়া কথা শোনার প্রস্তুতি নিয়ে থালাবাটি নামাতে লাগলো। বড় চায়ের হাতে হাতে কাজ করতে লাগলো। নূরবানু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে বলল, ছোট্ট বউ, আমার সম্মুখে খাড়াও। বকুল ধীর পায়ে এসে মাথা নিচু করে দাঁড়ালো, চোখে মুখে চুপসে গেছে তার। উনি ছোট বউকে আপাতমস্তক দেখে বললেন, অহন আউনের সময় হইল, কামলারা বইয়া আছে। বড় বউ সেজ বউ একা হাতে কয়টা মারতাছে, আর তুমি কি না গা গোসল করে উপস্থিত হইছ? তোমার কি আক্কেল জ্ঞান হইব না? বাপ মায়ে খালি গা গোসল দেওয়াই শিখাইছে, তাই না? স্বভাব সহবত শেখায় নাই। লজ্জায় বকুলের মাথা নিচু হতে হতেই থুতনি গলায় ঠেকল। কিছু বলার শব্দ খুঁজে পেল না, বলার মতো রুচিও হলো না। কি বলবে? আপনার তো ছোট ছেলে শরীর জাগায় সবই জ্ঞান নেই। সে যখন যেভাবে নিজের মর্জি জানাবে তখন তাকে ডাকে সাড়া দিতে হয়। সে রাত দিন দেখে না, মানুষজন বোঝে, ভালো খারাপের ধার ধারে না, একবারও ভাবে না এ সময় কত কাজ। কাজের সময় তাকে না পেলে সবাই খুঁজবে, কথা শোনাবে। অবশ্য যে বুঝেও অবুঝ তাকে কি করে বোঝাবে? বড় জায়ের কথা শুনে কুমড়োর ফুল তুলতে গিয়েছিল সে, তাকে দেখে পানি ঘর কথা বলেছিল শামীম। সরল মনে পানি দিতে গিয়ে আটকা পড়েছে সে। কত আদরে কত কি বলল শোনালো। এই ভর দুপুরে ঘরে দরজা আটকে নিজের মর্জির প্রাধান্য দিল। স্বামীর প্রতি এমনি এমনি অনীহা আসে না, আসে তার কর্ম কাজে। তাকে এখনো দাঁড়িয়ে থাকতে দেখছে নূরবানু। আর চোখে তাকালেন, একটু কিছু বললেই কাঁদতে হবে। চোখের পানি যেন রেডি থাকে, কিন্তু শাসন না করলে হবে? লাই দিয়ে ধই ধই করে মাথায় উঠে নাচাবে নাকি? তাই গম্ভীর মুখে পুনরায় বললেন, রাইতে শহরের থেকে মেহমান আইছে। সব বউরে কইতাছি, মাথা থেইকা জানি আসল না সরে। যদি সরছে সবটি চুলের মুঠি ধইরা বাপের বাড়ি খেদাইয়া দিমু। বেলাস বউ আমার বাড়িতে রাখতাম না। বকুল মিতু মাথা নাড়িয়ে সরে গেল, চোখ দুটো পানিতে টইটম্বর। চোখ দুটোতে চোখের পানিতে ঝাপসা দেখছে। গলার কাছে কান্না আটকে আছে। একটু প্রাণ ভরে কাঁদতে পারলে ভালো লাগতো। রান্নাঘরে কাজের মেয়েগুলো আর চোখে তাকিয়ে দেখে মিটমিট করে হাসছে। নিজেরা ফুসুর ফাসুর করছে। এ নতুন কিছু না, তার স্বামী প্রতিদিন ওই নিত্যদিনের এমন কাজ করে যে অন্যরা তাকে দেখে হাসার সুযোগ পায়, মজা লুটে। ঘরের মানুষটাই যদি সবার কাছে ছোট করতে চায়, তাহলে কাকে কি বলবে? পরের সঙ্গে যুদ্ধ করা যায়, কিন্তু ঘরের মানুষের সঙ্গে কিভাবে? এদিকে কামলারা হাত মুখ ধুয়ে পরিপাটি হয়ে পাটি বিছিয়ে বসে পড়েছে। ক্ষুধায় পেট চোচো করছে। এখন দুটো খেয়ে আবারও মাঠের দিকে ছুটবে। অতঃপর বাড়ির গিন্নিরা খাবার বেড়ে দিলে রফিকার সারোয়ার সব কিছু নিয়ে গেল। সবাইকে খাবার দিতেই নিজেরাও বসে পড়ল। ভাত, সবজি, ডাল, মাছের ঝোল দিয়ে খেতে শুরু করলো। ক্ষুধা পেটে ঘরোয়া রান্না অমৃতের সমান। সকলেই বেশি বেশি ভাত নিয়ে পেট পুড়ে খেলো। রান্নার প্রশংসা করতে ভুলল না।
তারপর উঠে দাঁড়ালো, দল বেঁধে আবারও হৈ হৈ করে মাঠের দিকে ছুটলো। এতগুলো মানুষ চলে যেতে চারপাশটা যেন নীরব হয়ে গেল, নয়তো এতক্ষণে গম গম করছিল। তারা যেতেই শেফালি কাকলি থালা বাসন ধোয়ার কাছে লেগে পড়ে। শেফালি আশেপাশে তাকিয়ে বলল, সুলেমান ন্যাংটা কই? সকাল থেকে তো দেখি নাই, চইলা গেছে নাকি? না, হ্যার ঘরে ঘুমাইতাছে, রাইতে নাকি ঘুম হয় নাই। স্বরের পোলা কি বলদ হয় খালা? এমন মনে হইল কেন? ওই পোলা ঘরে লাইট ফ্যানের সুইচ না দিয়ে কারেন্টের অপেক্ষা করতেছিল। ফজরে আজানের সময় কারেন্ট আইছে, হ্যাঁ জানেই না। এ কথা বলে কাকলি খিলখিল করে হাসতে লাগলো। শেফালি নূরবানুকে দেখে ইশারায় থামতে বললেন, কিন্তু কারো হাসি থামলো না, বরং মুখ টিপে হাসতে লাগলো। ওদিকে গিন্নিরা ব্যস্ত, এখনো কমেনি কাজের। এবার বাড়ির কর্তাদের খেতে দিতে হবে, তাছাড়াও কামলাদের জন্য সাদামাটা আয়োজন হলেও বাড়ির কর্তাদের কি আর হবে? এতে হবে না, উনাদের চাই হরেক রকম পদ, নয়তো খাবার নাকি মুখে তুলতে পারে না। তাই উনাদের জন্য চলছে এখনো চিকন চালের ভাত, বড় গলদা চিংড়ি ভুনা, খাসির মাংস, রুই মাছ ভাজা, ঘন মুগ ডাল, সবজি, 2 রকম ভাজা আর রসগোল্লা। কর্তাদের খাবার রেডি, 3 বউ সেসব নিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে দিচ্ছে। একটু পরেই বাইকের শব্দ শোনা গেল, আজান ভুইয়াও চলে এসেছে। বাইক থেকে নেমে উনি সিরাজকে বললেন বাজারের ব্যাগটা অরিজের বাড়ি পৌঁছে দিতে, নয়তো অরিজ ঝগড়া বাঁধাবে। একথা শুনে সিরাজ শীষ বাজাতে বাজাতে ব্যাগটা নিয়ে চলে গেল। অরিজের মায়ের হাতে ব্যাগটা দিয়ে আসতেই কলিমের মুখোমুখি হলো সে। কলিম অরিজের বাড়ির ভাড়াটিয়া, পেশায় ট্রাক চালক। সিরাজকে দেখে কলিমের মুখটা থমথম হয়ে গেল। এই সিরাজকে তার একটু পছন্দ না, দেখলে রাগ হয়, মন বলে এক ঘুষি বসিয়ে দিতে। সে পাশ কাটিয়ে নিজের ঘরে ঢুকলো। তারপর পরনের শার্ট খুলতেই তার বউ শিউলি রুমে ঢুকলো। জিজ্ঞাসা করলো, বাজার আনছেন? না। তাইলে আমি কি রানবো? আরে বউ, কাছে বয়, তোরে জন্যি মেলা দামি জিনিস আনছি। কি জিনিস? জিনিস লাগবো না আমার, আপনি বাজারে আয়না দেন। বইয়ের কথা শুনে কলিমের মুখের হাসি যেন মুছে গেল। মেয়ে মানুষ বেশি কথা বলে। সে লুঙ্গির গিট্টু থেকে 2টা পিচ বড়ি বের করে শিউলির হাতে দিল, বলল, তোরে বাড়ি থেকে তুইলা আহনের সময় কইছিলাম না, আমি নুন খাইলে তুইও নুন খাইবি, আমি ফ্যান খাইলে তুইও ফ্যান খাইবি। আইস টেরাকের মাল ঠিক মতো ডেলিভারি দিচ্ছি। মহাজন খুশি হইয়া 2 পিস সুখী বড়ি দিছে, ধরবো, এই ল সুখী বড়ি খা। কলিমের কথা শুনে শিউলি হতবাক। সে হাতের বড়ি দুটো নেড়েচেড়ে দেখলো, অতঃপর বিস্ময় নিয়ে বলল, ও মা, কি কন এডি? সুখী বড়ি না মাইয়া মানুষে খায়, আপনি কেন খাইবেন? আরে পাগলি বউ আমার, তুই দেখি কিচ্ছু বুঝোস না। কি বুঝি না আমি? পাগল ছাগলের লাহান কি সব কথা কইতাছেন? যার মনে সুখ আছে হ্যাঁ তো সুখী বড়ি খাইতে পারে। এটা বিদেশি সুখী বড়ি পাগলি। হ্যাঁ এই বিদেশি নাম হইল ইয়াবা। কার বাবা? ইয়াবা। ইয়াবা এডি আবার কি? কেমন কথা কন? কেমনে খায় এডি? কেমনে খায় আমি তোরে খাইয়া শিখাই দিমু? আপনি বড় লোকই ওষুধ কেন আনছেন? খায়া যদি মইরা যাই? মরবি না পাগলি। এডি খাইলে নিজের পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয়। রাজ্য না থাকলেও নিজের রাজা মনে হয়। রাজা হইতে এখন আর টেহা পয়সা লাগে না, 1 পিস ইয়াবা খাইলেই হয়। স্বামীর কথা শুনে শিউলি হতবাক হয়ে যায়। দারুণ জিনিস তো, রাজা ছাড়া রাজা ভাবা যায়, তার মানে এটা অলৌকিক কিছু। এটা সে খাবে না, বক্সের ভেতর লেপের তুলে তুলে রাখবে। এমন দামি জিনিস বাইরে রেখে যদি নষ্ট হয়ে যায়, প্রয়োজনে আচারের মতো করে খাঁটি সরিষার তেলে চুবিয়ে রাখবে, তাহলে আর নষ্ট হবে না। আজান ভুইয়া হেঁটে যেতে যেতে আরাব ভুইয়ার সঙ্গে দেখা হলো। উনি কিছু বলার আগে আরাব ভুইয়া বললেন, ভাই, আজ এত দেরি হইল যে তোমার? ভিড় ছিল নাহি? আইজ হাট বাড়া ছিল না, হাটের দিন, তাই খদ্দেরও বেশি আইছিল। ও, যাও ফ্রেশ হইয়া নাও, আমি আসতাছি। তাড়াতাড়ি আয়, এক লগে খামু।
একথা বলে আজান ভুঁইয়া স্থান ত্যাগ করলেন। উনি গেলেন আর ফোন এদিক ওদিক করে ঘোরাতে লাগলো। ছেলেটা কল দিচ্ছেন কিন্তু কল ঢুকছে না, নেটওয়ার্ক নেই। ঝোরের নামাজে গিয়েছিলেন, ফিরে দেখেন ছেলে 5বার কল করেছে। কল ব্যাক করতে গিয়ে দেখে নেটওয়ার্ক নেই। তাই এখানে দাঁড়িয়ে ফোনটা উঁচু করে নেটওয়ার্ক খুঁজছেন, পাচ্ছে না দেখে এদিক ওদিক হাঁটতে লাগলেন, আশেপাশে দেখতেও লাগলেন। ততদিন পর গ্রামে এসেছেন। বিশাল জায়গা জুড়ে ওনাদের ভুঁইয়া বাড়ি। দেখতে কিছুটা জমিদার বাড়ির ডিজাইনে তৈরি, সাদা রং করা, জায়গায় জায়গায় পলেস্তারা খসে পড়ছে। বাড়ি তৈরি করেছে উনার বাবা আকবর ভুঁইয়া। তিনি মারা গেছেন 8 বছর হতে যাচ্ছে। মারা যাওয়ার আগে এ বাড়ির মালিকানা সহধর্মিণী নূরবানুকে করে দিয়ে গিয়েছিলেন। ছেলেরা যারা যারা হক বুঝে নিয়েছে, ব্যবসা করতেছে, টাকা দিয়েছে। আলাদা থাকলে বাড়ি করার জন্য 4 ভাইকে রাস্তার ধারে জমিও দিয়েছেন। তাহিদ আর শামীম, আকবর ভুঁইয়ার 4 ছেলে, আজান, আরাফ, তাহিদ ও শামীম। যদিও একটা বোন ছিল, 5 বছর বয়সে পানিতে ডুবে মারা গেছে, তাই তাকে কেউ মনে রাখেনি। আজান ভুঁইয়া হচ্ছে সবার বড়। বছর 2 আগে অ্যাক্সিডেন্টে এক পা হারিয়েছেন তিনি। হাঁটু অবধি পা থেতলে যাওয়ার কারণে হাঁটু বরাবর পাটা কাটতে হয়েছিল ওনার। বর্তমানে স্ক্র্যাচে দিয়ে হাঁটাচলা করে। অন্য সব কাজ করলেও একা চলাফেরা করতে পারে না। কয়েক ধাপ এগিয়ে হাঁপিয়ে যান। জোরে হাঁটতে গেলে শরীর কাঁপতে থাকে তার। তাই ওনার সঙ্গে সিরাজ নামের এক ছেলে সবসময় থাকে। তার কাজ হলো ওনাকে চোখে চোখে রাখা। সিরাজ ওনাকে বাইকে করে সব জায়গায় নিয়ে যায়। তাকে কখন লাগে বলা তো যায় না, তাই কাছারি ঘরের পাশে ঘর তুলে দিয়েছে সে, যেখানে আজান ভুঁইয়াও ফরমেশ শোনে যে কোনো সময়। আজান ভুঁইয়া প্রথম স্ত্রী মারা গেলে বেশ কয়েক বছর আগে। প্রথম স্ত্রীর ঘরে 2 মেয়ে, সুমাইয়া আর হুমায়রা। 6 মাস হলো তাদের 2 বোনকে একসাথে এক বাড়িতে বিয়ে দিয়েছে। সুমাইয়ার ছোট দেবরের সাথেই হুমায়রার বিয়ে হয়েছে। এ বাড়িতে বেশ ভালোই আছে তারা। তবে তারা আর ভুঁইয়া বাড়িতে আসে না, যোগাযোগ করে না, ডাকলেও আসে না। হয়তো বাবার ওপর রাগ করে আসে না, আসবে বা কেন, অপমান হতে। আজান ভুঁইয়া বাবা হয়ে নিজের মেয়েদের দেখতে পারে না, আপদ মনে করে, পথের কাঁটা ভাবে। তাই এসব ভেবে বাবাকে বিরক্ত করে না তারা। প্রথম স্ত্রী রাবেয়া মারা যাওয়ার পর উনি রেখাকে দ্বিতীয় বিয়ে করেন। ভেবেছিলেন আগের মেয়ের জন্য দিয়েছে, এবার বোধহয় পুত্র সন্তানের জন্ম দিবে, কিন্তু সেটা হয়নি। বরং ধারা সারার জন্ম দিয়েছে। উনার মনটা যেন একেবারে বিষিয়ে দিয়েছে উনার ছোট বউ। মেয়েলি কিছু সমস্যার কারণে রেখা কনসিভ করতে পারেনি। কবিরা জানিয়েছে রেখার নারীতে পুত্র সন্তান নেই। যতই চেষ্টা করুক সম্ভব না। ওনার ঘরে 4 মেয়ে। ওনাকে ডাকলে কেন জানি বুকে ঠান্ডা হয়ে যায়। হবে কিভাবে? পুত্র সন্তানের মুখে বাবা ডাক শোনার জন্য বুক যে আনচান আনচান করে, তৃষ্ণায় জমে আছে। তারপর আবার অ্যাক্সিডেন্টে হারালেন এক পা, তাতে কি হয়েছে? আয় রোজগার থেমে কি আছে? কারো বোঝা হয়েছে? হননি তো হবেও না। হাটের ওপরে ওনার নিচের চালের আড়ত আছে, চারপাশে আরো বাড়তে আছে ওনার সবচেয়ে বড় আড়ত। নজর পড়ার মতো পজিশন ওনার, বেচা বিক্রিও প্রচুর। আর জমি জমা আছে, যেসব নিত্যদিনের আবাদ ফসলও আছে। বছরে যতটুকু লাগে রেখে সবটাই বিক্রি করে দেন। এভাবেই দিন চলছে তার। আরাফ ভুঁইয়া এ বাড়ির মেজো ছেলে, পেশায় প্রফেসর। শহর থেকে পড়াশোনা করেছেন উনি। বাকি ভাইদের মতো গ্রাম গ্রাম করে নিজের ভবিষ্যৎ নষ্ট করেনি, বরং শহরে পড়াশোনা শেষ করে নিজের যোগ্যতায় শহরে সেটেল হয়েছে। স্ত্রী মীরা ও একমাত্র ছেলেকে নিয়ে শহরেই থাকেন। বছরে 2 একবার ঘুরতে আসেন মায়ের কাছে, কিছুদিন থেকে সময় কাটিয়ে আবারও চলে যায়। এবার ধান কাটার মৌসুমে এসেছে। উনার স্ত্রী একজন ডাক্তার, যার কারণে গ্রামে থাকেন না এবং ব্যস্ততায় এবার আসতেও পারেনি। তবে কালকে চলে আসবে। তাহিদ ভুঁইয়া ও বাড়ির সেজো ছেলে, উনার স্ত্রী ফাবিহা, উনাদের 2 মেয়ে দিয়া ও হিয়া। তাহিদ মাছের ব্যবসা করে। এছাড়াও শহরের রাস্তায় 4টি ট্রাক ছাড়া আছে তাদের। নিজের জায়গা জমি আছে, শুটকি ব্যবসা আছে। সব মিলিয়ে উনি বেশ ভালোই আছে। আর বাড়ির ছোট ছেলে হচ্ছে শামীম ভুঁইয়া।
সে কর্মে কিছুই করে না, তবে একটা কিছু করে, জুয়া খেলে। ইদানিং কানে আসে ঘরে বসে নেশা করে, কিছু জমি বিক্রি করেছে, এবার বাড়ি এসে নিজের কথা বলেছে শামীমের সঙ্গে। সে জানিয়েছে আর করবে না। আর স্ত্রী বকুল, মেয়েটা খুব ভদ্র, পড়াশোনা জানা মেয়ে। শামীম তাকে তুলে এনে বিয়ে করেছিল, বাবার বাড়িতে যেতে দেয় না। তাদের 2 বছর একটি মেয়ে আছে, তার নাম দোয়া। ভীষণ মিষ্টি দেখতে মেয়েটা, সদ্য কথা বলতে শিখেছে। দু একটা শব্দ বললেও কথায় কথায় হাসে। তবে শামীম যতই জুয়া খেলুক, নেশাপানি করুক, বউ বাচ্চা তার কলিজা। সে কোনো কারণেই বকুলকে মারলে পরে নিজেই কাঁদে। বকুল যতক্ষণ না হাসে ততক্ষণ হাত ধরে বসে থাকে। মাঝে মাঝে ভাইয়ের কাণ্ডে উনিও কিছু বলার ভাষা খুঁজে পায় না। এবং বলা বাহুল্য, কেন জানিয়ে ভূঁইয়া বাড়ির পুত্র সন্তান জন্মায় না, জন্মালেও বাঁচে না। ওনার ছেলেই বাড়ির একমাত্র ছেলে সন্তান, 7 বোনের এক ভাই সে। তবে বোনগুলো কেন জানি তার ওপর উপস্থিতি পছন্দ করে না। কেউ বুঝে ছেলেটা গ্রামে আসে না। ছেলের কথা বলতে না বলতেই ফোনের রিংটং বেজে উঠল। ফোনের স্ক্রিনে তাকাতেই ঠোঁটের কোণে হাসি ফুটল, কারণ স্ক্রিনে ভাসছে একমাত্র ছেলের নাম, কমান্ডার হিমাদ্রি শেহজাদ।